আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে এই অধ্যায়ের প্রথম সৃজনশীলটি শেষ করেছি। আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীলটি করব। তো চলো শুরু করা যাক। আমাদের 2 নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলছে ক/খ সমান 5:7 এবং খ/গ সমান 4:5। তার মানে উদ্দীপকে অনলি দুইটা অনুপাত দিয়েছে, দুইটা সরল অনুপাত দেওয়া আছে। ওকে, আমাদের কতে কি বলছে? কতে বলছে ক, খ ও গ এর ধারাবাহিক অনুপাত কত। এই যে ক, খ, খ আর গ আলাদা আলাদা দেওয়া আছে, এদেরকে একসাথে করতে হবে, তাই না? তাইলেই হবে ধারাবাহিক অনুপাত। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে ক/খ সমান সমান কত দেওয়া আছে? 5:7। আর দেওয়া আছে কি খ/গ সমান সমান 4:5। দেখো, ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এই যে দুইটা সরল অনুপাত, এই দুইটা সরল অনুপাতের ভিতরে প্রথম অনুপাতের উত্তর রাশি সবসময় দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হবে। দেখো, এখানেও খ, এখানেও খ, কিন্তু মানটা কিন্তু ডিফারেন্স। এখানে খ এর মান 7 অনুপাত, আর এখানে খ এর মান 4 অনুপাত। এইটাকে আমরা যদি ধারাবাহিক, আমাদের যেটা বলছে যে ধারাবাহিক অনুপাত লিখতে হবে বা নির্ণয় করতে হবে। ধারাবাহিক অনুপাতটা কি হবে? ক/খ/গ। এটা হচ্ছে এই অনুপাতটা ধারাবাহিক অনুপাত। এখন এইভাবে যদি লিখি, ক এর একটা মান আমরা লিখতে পারলাম, ওকে, গ এর একটা মান এটা আমরা লিখতে পারতেছি, তাই না? কিন্তু খ এর দুইটা মান, খ এর দুইটা মান যেহেতু, তাহলে এখানে খ এর কোন মানটা বসবে সেটা তো বলা যাচ্ছে না। এই জন্যই খ এর দুইটা মানকে একটা মানে রূপান্তর করতে হবে। আর এই রূপান্তর করার নিয়মটা কি? ক্ষয়ের, যেমন এখানে ক্ষয়ের প্রথম অনুপাতে ক্ষয়ের মান 7, 7 দিয়ে দ্বিতীয় অনুপাতটাকে গুণ করতে হবে, দ্বিতীয় অনুপাতে দুইটা রাশিকেই। আর দ্বিতীয় অনুপাতে ক্ষয়ের মান কত? 4, এই 4 দিয়ে প্রথম অনুপাতে দুইটা রাশিকেই গুণ করতে হবে। মনে রাখতে হবে, খ যেহেতু আমরা সমান করবো, তাহলে ক্ষয়ের মানটা উল্টায় গুণ করতে হবে। তাহলে এখানে ক্ষয়ের মান দিয়ে এখানে গুণ, আর এখানে ক্ষয়ের মান দিয়ে এটাকে গুণ। তাহলে দেখো, একে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণিত 4, 7 গুণিত 4। আমি পূর্ব রাশিকে যে সংখ্যা দ্বারা গুণ করবো, উত্তর রাশিকে অবশ্যই সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমার ক্ষয়ের মান আছে 4, তাহলে দুইটা রাশিকে আমি 4 দ্বারা গুণ করলাম। ওকে, আর এখানে ক্ষয়ের মান ছিল কত? 7 অনুপাত, 7 দিয়ে এই দুইটা রাশিকে গুণ করতে হবে। 4 গুণ 7 ইস্টু 5 গুণ 7। তাহলে এখানে কত পাচ্ছি? 4 5 20 ইস্টু এখানে কত পাচ্ছি? 4 7 28। এখানে 4 7 28 ইস্টু এখানে 5 7 35। এখন দেখো, ক্ষয়ের কিন্তু দুইটা মানই সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, অতএব ক, খ ও গ এর ধারাবাহিক অনুপাত ক/খ/গ সমান সমান কত পেলাম আমরা? ক এর মান 20 ইস্টু খ এর মান দুই জায়গায় 28, তার মানে 28 ইস্টু গ এর মান 35। এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো, এই যে ধারাবাহিক অনুপাত না বলে এখানে ক্রমিক অনুপাতও বলে দিতে পারতো। ক্রমিক অনুপাত আর ধারাবাহিক অনুপাত একই জিনিস, যেইটা দুইটার মধ্যে কমন আছে সেটার মানটা ঠিক করে নিতে হবে। এটাই হচ্ছে ক্রমিক বা ধারাবাহিক অনুপাতের মূল শর্ত। ওকে, তাহলে ক শেষ। আমরা এবার খ নম্বরটি দেখি। খতে আমাদের কি বলছে দেখো, যদি ক্ষয়ের আয় 840 টাকা হয় তবে ক ও গ এর আয় নির্ণয় করো। ক্ষয়ের আয় দেওয়া আছে ধরো 840, ক এবং গ কত টাকা আয় করে এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে গেলে আমরা দুইটা উপায়ে নির্ণয় করতে পারি। দেখো, এখান থেকে এই মানটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি। যেমন এখানে দেওয়া আছে কি, খ/গ, আমাদের মান দেওয়া আছে কার? খর। এইটাকে আমরা দেখো দুইটা অংশ ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে কি ক/খ, তাহলে কত লিখতে পারি? 20:28। ওকে, তাহলে এখানে যদি আমরা অনুপাত মানে কি বলতো? ভাগ। তার মানে উপরেরটা হচ্ছে কয়ের আয় আর নিচেরটা হচ্ছে ক্ষয়ের আয়। ক্ষয়ের আয়, তাহলে কি হবে? উপরে 20/28। এখানে ক্ষয়ের আয় কত ছিল বলতো? খ কত টাকা আয় করতো? 840 টাকা। তাহলে এখানে ক্ষয়ের মান যদি 840 বসাই, কোনাকুনি গুণ করলে তাহলে কয়ের মান পেয়ে যাচ্ছি। ওকে, ধরো কয়ের মান পেয়ে গেলাম আমরা। এবার আমরা কি লিখতে পারি?
খ ইস্টু গ, খ ইস্টু গ কত দেখো তো, 28 ইস্টু 35, তাই না? তো এখান থেকে একইভাবে যেহেতু আমরা ধরো, সরি, এখান থেকে আমরা গ এর মানটা বের করতে পারি, আবার ক ইস্টু গ ও আমরা লিখতে পারতাম যে ক ইস্টু গ কত, 20 ইস্টু 35, সেটাও লিখতে পারতাম। সেখান থেকেও মানটা আমরা বের করতে পারি। তাহলে আমরা দুইটা ওয়েতে যে বসি, একটা হচ্ছে এই অনুপাত থেকে মান বের করতে পারবো, আর একটা হচ্ছে আমাদের যে প্রদত্ত যে অনুপাত দেওয়া আছে এখান থেকেও মান বের করতে পারবো। আমি দুইটা থেকে মান বের করে দেখাই তোমাদের। তাহলে আমরা খতে কি লিখতে পারি, যে ক হতে প্রাপ্ত। তাহলে খতে আমরা লিখতে পারি প্রথমে যে ক হতে প্রাপ্ত। ক হতে কি পাইছি আমি দেখো তো, ক ইস্টু খ ইস্টু গ সমান সমান আমি কত পাইছি, 20 ইস্টু 28 ইস্টু 35, এটা আমরা ক হতে পাইছি, তাই না? তাহলে লেখা যায়, তাহলে অতএব ক ইস্টু খ সমান সমান কত, 20 ইস্টু 28, বা ক এর আই, এটাকে ভাগ হচ্ছে, ইস্টু মানে কি ভাগ, অনুপাত মানে ক এর আই ভাগ খ এর আই, 20/28। তাহলে এখানে দেখো ক এর আই তো দেওয়া নেই, তাহলে আমরা লিখতে পারি ক এর আই, আর নিচে দেওয়া আছে কি খ এর আই, খ এর আই কিন্তু এখানে দিচ্ছে 840 টাকা, তাহলে আমরা নিচে বসাতে পারি 840 সমান সমান 20/28, বা ক এর আই সমান সমান, দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে আসবো, তাহলে ক এর আয়ের সাথে কত গুণ হবে, 28, ক এর আই গুণ 28 সমান সমান 20 এর সাথে 840 গুণ হবে, 840 গুণ 20, বা ক এর আই, দেখো 28 গুণ আকার আছে, ওই পাশে নিয়ে যেতে হবে, কারণ আমি শুধু ক এর আইটা বের করবো, 28 এখানে গুণ আকারে ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে 840 গুণ 20 ভাগ 28। ওকে, আমি আগে 4 দিয়ে কাটি, একে 4 দেখে কাটলি, 4 5 20, 4 দেখে কাটি, 4 7 28, 7 দিয়ে 84 কে কাটলে কত হয় বলতো, 7 12 84, 7 দিয়ে যদি আমি একে কাটি তাহলে হবে 12 আর 0 বসে গেল 120, 120 এর সাথে তুমি 5 গুণ করো, তাহলে কত আসতেছে দেখো তো, 5 12 60 মানে 600, তাহলে কয় দেয় কিন্তু আমরা পেয়ে গেলাম 600 টাকা। ওকে, এবার একইভাবে আমরা ক্ষয় টু গ লিখতে পারি, ক্ষয় টু গ লিখে সেখানে ক্ষয়ের মানটা বের করে, বা ক্ষয়ের মানটা তো দেওয়াই আছে, ক্ষয়ের মানটা বসায় গয়ের মানটা বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি আবার যে আবার খ ইস্টু গ, খ কত 28 ইস্টু গ কত 35, তাই না? তাহলে বা খ এর আই ডিভাইডেড বাই গ এর আই, তাহলে কত আসতেছে 28/35, বা উপরে থাকতেছে কি ক্ষয়ের আয় আমরা কত পাইছি, এখানে দেওয়া আছে কত আমাদের 840, আর নিচে থাকতেছে কি গ এর আয় সমান সমান 28/35, তাই না? তাহলে এর সাথে গুণ হচ্ছে কত 28, আর এর সাথে গুণ হচ্ছে 35, তাহলে যেহেতু আমরা গ এর আয় বের করবো, আমরা এই পাশে রাখতে পারি এটাকে, তাহলে আমরা লিখতে পারি গ এর আয় গুণ 35, সরি গুণ 28 সমান সমান 840 এর সাথে 35 গুণ করো, তাহলে 840 গুণ 35, তাই দাঁড়াচ্ছে। এখন আমাদের গয়ের আয় লাগবে, তাহলে 28 ওই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে কি হয় ভাগ হয়ে যাবে, তাহলে বা গ এর আয় সমান সমান কত আসতেছে 840 গুণ 35 ভাগ 28, তাই না? ওকে, 7 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 5 7 35, 4 7 28, 4 দিয়ে 84 কে কাটো, 4 দুগুণি 8, 4 অক্ষে 4 একটা শূন্য বসে গেল। ওকে, তাহলে কত আসতেছে দেখো 210, 210 এর সাথে 5 গুণ করো, 5 শূন্য শূন্য, 5 অক্ষে 5, 5 দুগুণি 10, তার মানে 1050 টাকা। এটা কার আয়, গয়ের আয়। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম, কয়ের আয়ও পাইছি, গয়ের আয়ও পাইছি, আমাদের কিন্তু এটাই বের করতে বলছে, ক ও গয়ের আয় নির্ণয় করো। তাহলে আমরা আনসার লিখতে পারি অতএব ক এর আয়
সমান সমান 600 টাকা, আর গ এর আয় সমান সমান 1050 টাকা। এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, এটা আমরা করলাম কি যে ক ইস টু গ, ক নম্বরে যে নির্ণয় করছি সেই অনুপাত থেকে আমরা মানটা বের করছি। এবার আমরা যদি এই উদ্দীপকের অনুপাত থেকে মানটা বের করি তাহলে কিভাবে করতে হবে, প্রসেসটা সেমই থাকবে, আমরা একটু দেখি সেটা। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে দেওয়া আছে, তাই না? লিখতে পারি কি দেওয়া আছে ক ইস টু খ, উদ্দীপকে দেওয়া আছে ক ইস টু খ কত 5:7, তাই না? বা তাহলে ক মানে কি কয়ে যায়, আর খ মানে কি ক্ষয়ে যায়, আর এটা ইস টু মানে কি ভাগ। তাহলে ক এর আয় ডিভাইডেড বাই খ এর আয় সমান সমান 5/7, বা এবার কোনাকুনি গুণ করো। তার আগে ক্ষয়ের আয়টা আমরা বসাই দিই, তাহলে ক এর আয় ডিভাইডেড বাই ক্ষয়ের আয় কত পাইছি আমরা 840 দেওয়া আছে, তাই না? 5/7, বা এবার কোনাকুনি গুণ করো, তাহলে ক এর আয় গুণ এর সাথে কি হবে গুণ 7 সমান সমান 5 এর সাথে 840, তাহলে 840 গুণ 5। ওকে, বা এবার কয়ের আয় লাগবে, তাহলে 7 ওই পাশে পাঠাই দিব, এই পাশে গুণ আকার ওই পাশে গেলে ভাগ হবে, বা ক এর আয় সমান সমান 840 গুণ 5 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে 84 কে কাটো, 7 × 12 84, শূন্য বসে গেল, 120 এর সাথে 5 গুণ করো 600, তাহলে কয়ের আয় কত 600 টাকা, এই যে বের হয়ে গেল, তাই না? ওকে, আর একটা অনুপাত আমাদের দেওয়া আছে, এটা, এবং আরেকটা অনুপাত কি দেওয়া আছে খ ইস টু গ, কত দেওয়া আছে দেখো 4:5। ওকে, তাহলে এটা খ মানে কি ক্ষয়ের আয়, গ মানে কি গয়ের আয়, তাহলে আমরা লিখতে পারি বা খ এর আয় ডিভাইডেড বাই গ এর আয় সমান সমান 4/5। ক্ষয়ের আয়টা আমরা বসাই দিই, 840 ডিভাইডেড বাই গ এর আয় সমান সমান কত 4/5। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে গ এর আয়ের সাথে 4 গুণ হচ্ছে, তাহলে বা গ এর আয় গুণ 4 সমান সমান 840 গুণ 5, বা দেখো গ এর আয়ের সাথে 4 গুণ আছে, ওই পাশে পাঠিয়ে দিব 4 কে, তাহলে ভাগ হয়ে যাবে, বা গ এর আয় সমান সমান 840 গুণ 5 ভাগ 4, 4 দেখে কাটলে হয় 210, তাই না? 210 এর সাথে 5 গুণ করো 1050, তাহলে গ এর আয় কত হলো 1050। তাহলে অতএব ক এর আয় 600 টাকা, আর গ এর আয় 1050 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু দুইটা ওয়েতেই বের করে দেখালাম, যে প্রথমে যে ধারাবাহিক অনুপাত ক ইস টু গ কত আমরা বের করছিলাম সেখান থেকে বের করছি, তারপরটা আমরা দেখাচ্ছি উদ্দীপকে যে অনুপাতটা দেওয়া আছে সেখান থেকে। এখন তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই বের করতে পারো, অ্যান্সার সেমই হবে। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বরটি দেখি। গ নম্বরে কিন্তু সেম এই প্যাটার্নের একটা অঙ্ক আমরা মূল বইয়ে করেছি। তো যারা মূল বইয়ের অঙ্কটা খুব ক্লিয়ারলি বুঝেছো, মন দিয়ে দেখেছো ক্লাসটি, তাদের কিন্তু এটা খুব সহজেই লাগবে, খুব সহজেই তারা এটা বুঝে ফেলবে, বা অলরেডি অনেকেই কিন্তু করে ফেলতে পারবে নিজে নিজে এটা। দেখো গতে কি বলছে আমাদের, কোশ্চেনটাকে পড়ে বুঝি আমরা। শরবতে পূর্ণ আছে এমন দুটি সমান মাপের গ্লাসে, তার মানে প্রথম যে তথ্যটা আমাদের দিয়েছে এখান থেকে, যে দুইটা গ্লাস সমান মাপের একই মাপের, এবং ওই দুইটা গ্লাসে শরবতে পূর্ণ আছে, তার মানে একই পরিমাণ শরবত আছে দুইটা গ্লাসে। ওকে, এই যে শরবতের মধ্যে কি আছে সিরাপ ও পানির অনুপাত উদ্দীপকে উল্লেখিত অনুপাত দুটি সমান। তাহলে যেহেতু দুইটা গ্লাসেই শরবত সমান পরিমাণে আছে, কিন্তু শরবতের মধ্যে সিরাপ আর পানির অনুপাত আবার সমান নাই। এখন প্রথম গ্লাসে এই যে এদের যে অনুপাতটা আছে, এই যে এখানে যে দুইটা অনুপাত দেওয়া আছে না, এই দুইটা অনুপাতের সমান, কিসের সিরাপ আর পানির অনুপাত। তার মানে শরবতের মধ্যে থাকে সিরাপ আর পানি,
প্রথম গ্লাসে সিরাপ আর পানি আছে কত, প্রথম অনুপাতের সমান। প্রথম গ্লাসে সিরাপ ইস্টু পানি কি হবে, 5:7। আর দ্বিতীয় গ্লাসে সিরাপ ইস্টু পানি হবে কত, 4:5। এটা কিন্তু উদ্দীপক, এই কোশ্চেন দেখে আমরা বুঝে ফেললাম, এবং এইটা বুঝতে পারলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে এইটুকু আমরা বুঝলাম। ওই দুই গ্লাসে শরবত একত্রে মিশ্রিত করলে, মিশাই ফেলতে হবে এবার, ওই মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত হবে, পানি ও সিরাপের অনুপাত। দেখো তাহলে পানি ও সিরাপের অনুপাত কত হবে এটা বের করতে গেলে এই দুইটা গ্লাসে, প্রথম গ্লাসে কতটুকু পানি ছিল সেটা বের করতে হবে, এবং দ্বিতীয় গ্লাসে কতটুকু পানি ছিল সেটা বের করতে হবে। যখন মিক্সড করে ফেলবো তখন দুইটা গ্লাসে টোটাল কতটুকু পানি পেলাম, আমরা দুইটা পানি যোগ করে দিলাম। আবার প্রথম গ্লাসে কতটুকু সিরাপ ছিল এটা বের করতে হবে, দ্বিতীয় গ্লাসে কতটুকু সিরাপ ছিল এটাও বের করতে হবে। এই দুইটা গ্লাসে পানি শরবত যখন এক করলাম, সিরাপের পরিমাণটা তো আমরা আগেই পেয়ে গেছি, এই দুইটা গ্লাসে সিরাপ যোগ করলে টোটাল সিরাপের পরিমাণ পাইলাম, টোটাল পানির পরিমাণও পেয়ে গেছি, টোটাল সিরাপের পরিমাণও পেয়ে গেছি। তাহলে পানি ইস টু সিরাপ সমান সমান ওই দুইটা অংশ বসাই দিলেই আমাদের অঙ্ক শেষ। ওকে, তাহলে আশা করি থটটা তোমরা বুঝতে পেরেছো অঙ্কে। প্রথম কাজ কি আমাদের, দেখো আমাদের কিন্তু বলে দিয়েছে সমান মাপের গ্লাসে শরবতে পূর্ণ আছে, কিন্তু মাপ সমান বুঝছি, কিন্তু কয় লিটার ধরে তার ভিতরে পানি সেটা কি বলে দিয়েছে, সেটা কিন্তু বলে দেয়নি। যে এটা কিন্তু 1 লিটার পানি ধরবে বা 1 লিটার শরবত ধরবে, না 2 লিটার, না 10 লিটার, 20 লিটার, না 100 লিটার, এটা কিন্তু বলে দেয়নি। প্রথম কাজ হচ্ছে আমার কতটুকু শরবত ধরে এটা ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিই যে ধরো গ্লাসে শরবত আছে, ধরো ক লিটার, খ লিটার, বা এক্স লিটার, বা ওয়াই লিটার, জেড লিটার, ইচ্ছা তোমাদের। তাহলে আমরা ধরি গ্লাসে শরবত আছে, এখানে গ্লাসে না বলে আমরা প্রতিটি গ্লাসে বলতে পারি, যেহেতু দুইটা গ্লাস, তাই না, প্রতিটি গ্লাসে। আমরা ধরে নিলাম ক লিটার, ক লিটার। ওকে, তাহলে আমরা প্রথম গ্লাসে কতটুকু শরবত আছে, ক লিটার, দ্বিতীয় গ্লাসে কতটুকু আছে, ক লিটার, দুইটা গ্লাসে সমান। এই ক লিটারের মধ্যে কি কি আছে, সিরাপ, পানি। সিরাপ আছে 5 অনুপাত প্রথম গ্লাসের ক্ষেত্রে, আর পানি আছে 7 অনুপাত। আমরা লিখতে পারি প্রথম গ্লাসের ক্ষেত্রে প্রথম গ্লাসের ক্ষেত্রে কি আছে, সিরাপ ইস টু পানি সমান সমান 5:7। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে যে ক লিটার পানি আছে, ক লিটারের মধ্যে কতটুকু সিরাপ আছে আর কতটুকু পানি আছে, এটা বের করতে গেলে অনুপাতটা যোগ করতে হবে। যোগ করলে টোটাল কত হবে, ধরো 7, 5 যোগ করলে কত হয়, 12। এই 12 অনুপাতের মধ্যে 5 অনুপাত হবে সিরাপ, তাহলে ক লিটারকে 12 অনুপাতে ভাগ করে তার 5% বা 5 অনুপাত হবে সিরাপ, আর ক লিটারের 12 অনুপাতে ভাগ করে তার 7 অনুপাত পাবে পানি। তাহলে আমরা কিন্তু সিরাপ এবং পানির পরিমাণটা কত এটা বের করে ফেলতে পারতেছি। তাহলে এখন কাজ কি, এর অনুপাতটা যোগ করা। তাহলে লিখতে পারি অনুপাতের যোগফল। ওকে, অনুপাতের যোগফল কত, 5 + 7 = 12, টোটাল 12 অনুপাত। তাহলে অতএব সিরাপের পরিমাণ তাহলে ক লিটার এর, এটা আমরা লিটারে ধরছি, আমরা লিটার নাও ধরতে পারতাম, এটা পানি আছে ক, শুধু ক ধরতে পারতাম, যাই হোক। সিরাপের পরিমাণ ধরো ক লিটার আছে, তাই না, টোটাল সর্বোচ্চ পরিমাণ, তাহলে সিরাপ আছে কত, ক লিটারের 12-র 5%, 12 অনুপাতে 5 অনুপাত হচ্ছে সিরাপের পরিমাণ। ওকে, এবার দেখো কাটাকাটির কোনো সুযোগ নাই, কর সাথে তো তুমি 12 কাটতে পারতেছো না, ক ডিরেক্ট গুণ হবে কার সাথে, 5-এর সাথে, তাহলে 5 ক ভাগ 12 লিটার। এটা আমরা পেয়ে গেলাম কি, সিরাপের পরিমাণ। ওকে, এবার দেখো আমি কি করব, পানির পরিমাণ, সেম এইভাবে আমরা পানির পরিমাণ বের করে নিতে পারি। তাহলে পানির পরিমাণ সমান সমান ক লিটার এর, পানি আছে কত, 12/7 ভাগ, তাই না, 12/7/12। এখানেও দেখো
ক দিয়ে কোনো কিছু কাটাকাটি নাই, তাহলে ক গুণ হচ্ছে কার সাথে, সাথে সাথে, তাহলে 7 ক ভাগ 12 এত লিটার। তাহলে আমরা প্রথম গ্লাসে কিন্তু সিরাপ কতটুকু পাইছি, 5 ক বাই 12 লিটার, আর পানি পাইছি কত, 7 ক বাই 12 লিটার। একইভাবে আমি এবার দ্বিতীয় গ্লাসে কতটুকু সিরাপ আছে আর কতটুকু পানি আছে বের করে ফেলবো। তাহলে আমরা এখন বলতে পারি যে দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে তাহলে আমাদের অনুপাতটা কি দেওয়া আছে, সিরাপ ইস টু পানি সমান সমান দ্বিতীয় গ্লাসে কি আছে দেখো তো অনুপাত, দ্বিতীয় অনুপাতটা 4:5, এটাই হচ্ছে দ্বিতীয় গ্লাসে সিরাপ ইস টু পানির অনুপাত। তাহলে এখন কাজ কি এদের অনুপাতকে যোগ করা, তাহলে অনুপাতের যোগফল 4 যোগ 5 সমান সমান 9। তাহলে এই যে ক ছিল দ্বিতীয় গ্লাসেও তো ক লিটার হবে, কারণ একই মাপের যেহেতু গ্লাস, তাহলে ক লিটারকে 9 অনুপাতে ভাগ করতে হবে, করে তার 4 অনুপাত পাবে সিরাপ। অতএব দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ বা সিরাপের পরিমাণ, যেহেতু দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে আমরা নির্ণয় করতেছি, অতএব সিরাপের পরিমাণ সমান সমান ক লিটার এর কত, 9 ভাগের 4 ভাগ, মানে 4/9। এখানেও দেখো কাটাকাটি কিছু নাই, তাহলে কি ক উপরের সাথে গুণ হবে, তাহলে 4 ক ভাগ 9 লিটার। এটা হচ্ছে দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ। দ্বিতীয় গ্লাসে পানি আছে কতটুকু সেটা বের করে ফেলি। তাহলে পানির পরিমাণ সমান সমান ক লিটারের পানি আছে কত, 9 ভাগের 5 ভাগ, 5/9। এখানেও কাটাকাটি কিছু নেই, তাহলে 5 ক ভাগ 9 লিটার। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমরা প্রথম গ্লাসে পানি আছে কতটুকু, সিরাপ আছে কতটুকু পেয়ে গেছি, দ্বিতীয় গ্লাসে পানি আছে কতটুকু, সিরাপ আছে কতটুকু পেয়ে গেছি। আমাদের বলছে কি, যদি মিশ্রণ দুইটা এক করা হয়, তাহলে দুইটা গ্লাসে পানি এবার শরবত যদি এক করে ফেলা হয়, তাহলে পানি ইস্টু সিরাপের অনুপাত কত হবে। দুইটা শরবত যদি এক করে ফেলি, তাহলে পানির পরিমাণ কি, প্রথম গ্লাসে পানি যোগ দ্বিতীয় গ্লাসে পানি, এটা হচ্ছে মোট পানি। আর প্রথম গ্লাসে শরবত যোগ দ্বিতীয় গ্লাসে শরবত, এটা হচ্ছে মোট শরবত। মোট পানি পেয়ে গেলাম, মোট শরবত পেয়ে গেলাম, এবার অনুপাত করে দিতে হবে। তাহলে মোট পানি কত হবে আমরা লিখি। ওকে, তাহলে এখানে যদি আমরা এটা দেখাই, তাহলে লিখতে পারি দুটি গ্লাসের শরবত একত্রে করলে মোট পানি হয়, তাহলে প্রথম গ্লাসে পানি কত, 7 ক বাই 12, 7 ক বাই 12, আর দ্বিতীয় গ্লাসে পানি কত, 5 ক বাই 9, 5 ক বাই 9 এত লিটার, তাই না। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি, যোগ করে ফেলা। যোগ করতে গেলে নিচে হর আছে, হরের লসাগু করা, 9 আর 12, 9 আর 12 এই লসাগু কত হয়, 3 মিলে 3 তিরিকে 9, 3 এ 4 12, আর তো যায় না, তাহলে 3 এ 12, 3 12 36, তাহলে নিচে আসতেছে কত, 36, উপরে কত, 12 দিয়ে 36 কে ভাগ করো, তাহলে কত হয়, 3 12 36, 3, 3 এর সাথে 7 গুণ করো, 3 7 21 ক, যোগ 9 দিয়ে 36 কে ভাগ করো, কত হয়, 4, 4 নং 36, 4 দিয়ে 5 কে গুণ করো, 4 5 20, 20 ক, তাহলে কত আসতেছে দেখো তো, 21 ক আর 20 ক, তাহলে আসতেছে 41 ক ডিভাইডেড বাই 36। এটা আমরা কি পেলাম, এই যে টোটাল দুইটা গ্লাসে শরবত যদি এক করা হয়, তাহলে দুইটা গ্লাসে পানি হবে এতটুকু। ওকে, এবার আমরা কি লিখতে পারি, মোট সিরাপ হয়, মোট সিরাপ। সিরাপ আমরা কত পাইছি প্রথমটাই, 5 ক বাই 12, 5 ক বাই 12 যোগ দ্বিতীয়টাই পাইছি কত, 4 ক বাই 9 এত লিটার, তাই না। তাহলে একইভাবে এটাকে যদি আমরা লসাগু করি, 12 আর 9 লসাগু কত হবে, 36, 12 দিয়ে 36 কে ভাগ করে 3, 3 এর সাথে 5 গুণ করো, 3 5 15 ক, যোগ 9 দিয়ে 36 কে ভাগ করলে হয় 4, 4 এর সাথে এটা গুণ করো, 4 4 16 ক,
তাহলে 15 কত হয়? 31 ক ভাগ 36। ওকে, তাহলে আশা করি এটুকু তোমরা বুঝছো। তাহলে আমরা মোট পানির পরিমাণও পেয়ে গেলাম, মোট সিরাপের পরিমাণও পেয়ে গেছি। এখন জাস্ট অনুপাত। তাহলে অতএব পানি ইস্টু সিরাপ, যে পানি ইস্টু সিরাপ করলে পানি কত? 41 ক ভাগ 36 ইস্টু 31 ক ভাগ 36। দেখো তো দুইটা অনুপাতেই 36 আছে হরে, দুইটা অনুপাত মানে একেও যদি 36 দ্বারা গুণ করতাম তাহলে কেটে যেত না। তার মানে 41 ক ভাগ 36, একে যদি আমরা 36 দ্বারা গুণ করি 36 36 কেটে যেত। তাহলে একে যদি 36 দ্বারা গুণ করি তাহলে একেও 36 দ্বারা গুণ করতে হবে, একেও 36 দ্বারা গুণ করলে দেখো এই 36ও কেটে যাচ্ছে। তাহলে আমরা পরে কি লিখতে পারি দেখো তো, 41 ক ইস্টু 31 ক লিখতে পারি। তাহলে এখানে কি করলাম, আমি 36 দ্বারা গুণ করলাম। এখানে তোমরা সাইড নোট দিতে পারো যে উভয় রাশিকে 36 দ্বারা গুণ করে। এবার দেখো দুইটার মধ্যে ক আছে, এই দুইটার মধ্যে ক উঠে দিতে গেলে কি করতে হবে? ক দ্বারা ভাগ করতে হবে। তাহলে সমান সমান 41 ইস্টু 31। এখানেও সাইড নোট দিতে পারো যে ক দ্বারা, উভয় রাশিকে ক দ্বারা ভাগ করে। তাহলে আমরা পানি ইস্টু সিরাপ কিন্তু পেয়ে গেলাম 41 ইস্টু 31। আমাদের কি চাইছিল দেখো তো, ওই মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত হবে? আমরা পেয়ে গেছি পানি ও সিরাপের অনুপাত হবে 41 ইস্টু 31। এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। একটু বড় দেখা গেছে অঙ্কটা, কিন্তু অঙ্কটা ক্যালকুলেশনটা সহজ। অঙ্কটা বুঝতে পারলেই কিন্তু ক্যালকুলেশনটা সহজ। আশা করি তোমরা বুঝছো, এবং এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষাতে আসে খুব সহজেই ইনশাল্লাহ সলভ করতে পারবে। তো আজকে পর্যন্তই। এই অধ্যায়ের উপরে আমরা আর একটা সৃজনশীল ক্লাস দেবো। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সেটা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।